কৃষ্ণনগরের কাছে একটি ছোট গ্রাম, বাঁশবেড়িয়া। সেই গ্রামে থাকত দুই অবিচ্ছেদ্য বন্ধু, নিতাই আর শিবু। নিতাই ছিল একটু শান্ত প্রকৃতির, বই পড়তে ভালোবাসত। আর শিবু ছিল একদম বিপরীত, দুষ্টু, চঞ্চল আর রোমাঞ্চপ্রিয়। তাদের বন্ধুত্ব ছিল অটুট। একদিন বিকেলে শিবু বলল, চল নিতাই, আজ আমরা দুজন গ্রামের পুকুর পাড়ে বেড়াতে যাই। কিন্তু পুকুর পাড়ে কি আছে? ওরে ভাই চল না, দেখবি কত সুন্দর সুন্দর ফুল গাছ। আগে বল, তুই আমার মাকে বলবি না যে আমরা আজ পুকুর ধারে বেড়াতে গিয়েছিলাম? হ্যাঁ, আর একটা কথা, আজ আমি পড়তে যাইনি, এটাও যেন আমার মাকে বলবি না। আরে বলবো না, চল। তারা দুজনে পুকুর ধারের দিকে চলল। যেতে যেতে নিতাই ভাবল খবরটা যেন মায়ের কানে আবার না পৌঁছায়। আরে শিবু, সত্যি তো কত সুন্দর সুন্দর ফুল গাছ। এই দেখ, পুকুরে অনেক মাছ। মাছ ধরলে কেমন হয়? আসবো কালকে। ঠিক আছে। গ্রামের প্রবীণরা 4-5 জন বসে কথা বলছিল। একজন বলল, আমাদের গ্রামের জমিদার বাড়ির মানে ওই রায়বাড়ি, ওদিকে কেউই যাস না। এখন সেটি ধ্বংসপ্রাপ্ত, পরিত্যক্ত আর গাছগাছালিতে ঢাকা। কেউ ওদিকটায় যায় না, কেন যায় না? শোনা যায় একসময় সেই জমিদার বাড়িতে এক দুর্ঘটনায় জমিদার পত্নী মারা যান। তারপর থেকে সেই বাড়িতে নানা অদ্ভুত শব্দ শোনা যায় রাতে, মেয়েলি কান্না, পায়ের আওয়াজ, এমনকি কারো কারো চোখে পড়েছে একটা সাদা শাড়ি পরা ছায়ামূর্তি। আমি এসব বিশ্বাস করি না, ভূত বলে কিছু নেই। সব মানুষের কল্পনা। শিবু বলল, তাহলে চল একদিন রাতে যাই রায়বাড়িতে। যদি ভূত না থাকে, প্রমাণ হয়ে যাবে। আরে ভাই, কি দরকার, আমি যাব না। নিতাই, তুই কিন্তু খুব ভীতু। চল না, একদিন রায়বাড়ি গিয়েই দেখি না কি আছে ওখানে। পরদিন ছিল শনিবার। সেই রাতেই যাওয়ার পরিকল্পনা হলো। দুজনে মিলে বেরিয়ে পড়ল রাত 9টার দিকে। গ্রামের বাইরে সবাই জানতো ওই সময় বাড়ির বাইরে না যেতে। কিন্তু নিতাই আর শিবু, তাদের সাহস যে একটু বেশি ছিল। রায়বাড়ির সামনে পৌঁছতেই হাওয়ার শো শো শব্দ, ঝোপের মধ্যে পাতা নড়া, আর পুরনো বাড়ির ফাটল দিয়ে বাতাসের গর্জন, সব মিলে একটা গা ছমছমে পরিবেশ তৈরি হলো। তুই তো মজা করছিলি। এটা তো সত্যিই ভয়ঙ্কর। ভয় পাস না, আমি তো আছি। চল। তারা ধীরে ধীরে রায়বাড়ির ভেতরে ঢুকে পড়ল। ভিতরে ঢুকতেই একটা গন্ধ পেল, পুরনো ধুলো, কাঠ, আর যেন কোথাও সিঁদুর মেশানো ফুলের গন্ধ। ঘরগুলো অন্ধকার, মাকড়সার জাল ঝুলে আছে। হঠাৎই একটা দরজার পেছনে যেন কিছু নড়ে উঠল। তারা একটা বড় ঘরে ঢুকল। এটা ছিল জমিদারদের মূল অন্দরমহল। মেঝেতে ধুলোময় কার্পেট, চারদিকে ছবি ঝোলানো, মুখ অন্ধকারে স্পষ্ট দেখা যায় না। হঠাৎ পেছনে থেকে একটা আওয়াজ এল, কে এসেছে? দুজনেই থমকে গেল। হারিকেনের আলো বন্ধ হয়ে গেল হঠাৎ। ঘরটা এক মুহূর্তে যেন নিশুতি হয়ে গেল। হ্যারিকেন কি খারাপ হয়ে গেল? এই জায়গা ঠিক নয়, চল ফিরে যাই। ঠিক সেই মুহূর্তে দরজাটা আপনা থেকেই বন্ধ হয়ে গেল। বাইরে থেকে যেন কেউ হাসছে, কিন্তু সেটা মানুষের হাসি নয়। যেন হাহাকার, যেন কান্না আর বিদ্রুপ মেশানো এক ধরনের শব্দ। দুজনেই আতঙ্কে ঘরের এক কোণায় সরে গেল। হঠাৎ একদিক থেকে এক ঝলক সাদা শাড়ি পরা একটা ছায়া দেখা গেল। সে ধীরে ধীরে এগিয়ে আসছে। নিতাই ভয়ে চোখ বন্ধ করে ফেলল। শিবু কাঁপা গলায় বলল, কে? কে তুমি? কোনো উত্তর নেই, কেবল একটা করুণ কণ্ঠস্বর। আমার স্বামী আমাকে আগুনে পুড়িয়ে মারল। আমি এখনো এই ঘরেই থাকি। কেউ আসলেই, আমি জানিয়ে দিই, আমি এখানেই আছি। ঘরটা যেন কাঁপছে, বাতাস হু হু করে বইছে। হ্যারিকেন নিজে থেকেই জ্বলে উঠল, কিন্তু তখন ঘরে কেউ নেই। দরজাও খুলে গেছে। শিবু চিৎকার করে বলল, চল, এখান থেকে বেরিয়ে চল। দুজনেই দৌড়ে বাইরে বেরিয়ে এল। কাঁদতে কাঁদতে নিতাই বলল, আমি আর কোনোদিন ভূতের গল্প শুনব না। শিবু, যে এত সাহসী ছিল, সেই ছেলেটাও এবার স্তব্ধ। বলল, সত্যি কিছু জিনিস নিয়ে খেলা করা উচিত না। গ্রামে ফিরে তারা কিছুদিন কারো সঙ্গে এই ঘটনার কথা বলেনি। কিন্তু পরে একদিন গ্রামের বুড়ো দাদু, বিভূতিভূষণ, তাদের ডেকে বললেন, তোমরা রায়বাড়িতে গিয়েছিলে? না, আমি জানি। আমি নিজেও একবার সেখানে গিয়েছিলাম। সেই জমিদার বৌমার আত্মা এখনো ঘোরে ওই বাড়িতে। যারা নিঃস্বার্থ, তাদের সে কষ্ট দেয় না। সেই দিনের পর থেকে নিতাই আর শিবু বদলে যায়। তারা আর কখনো রায়বাড়ির পথ মারায়নি। বরং গ্রামের ছেলেমেয়েরা যখন ভূতের গল্প শুনে হাসাহাসি করত, তারা বলতো, সবকিছুর একটা কারণ থাকে। বিশ্বাস করো বা না করো, কিছু জিনিস আছে যা মানুষের চোখে ধরা দেয় না, কিন্তু তারা থাকে। তারা চায় সম্মান আর শান্তি। নিতাই আবার বই পড়া শুরু করলো, এবার ভূত বিষয়ক পুরাতন তথ্যভিত্তিক বই। শিবু একেবারে বদলে গেল, আরও শান্ত,
ভেবে চিন্তে কথা বলে। আর সেই জমিদার বাড়ি, সেইখানেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, কেউই সেখানে যায় না।